হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সবার? আজকে আমরা এবার যারা 2000 এইচএসসি 25-এর পরীক্ষার্থী, তাদের সামনে ম্যাথ ব্যবহারিক পরীক্ষা। সেই ব্যবহারিক পরীক্ষা নিয়ে আমরা কিছু আলোচনা করব। বিভিন্ন আচরণ বিধি এবং আমাদের ভাই ভাই কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত এটাকে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করছি, তিনটা ভাগ আছে এই জায়গায়। আমি তিনটা ভাগ সম্পর্কে বলি। সেটা হচ্ছে, এই জায়গায় আমাদের এক্সপেরিমেন্ট করা লাগবে ম্যাথে, যেটা প্র্যাকটিক্যাল আমরা লিখে লিখে রাখছি এর আগে নোটবুকে। ওরকম দুইটা এক্সপেরিমেন্ট করা লাগবে, প্রত্যেকটাতে 8.5 করে মার্ক থাকবে, টোটাল হবে 17। 5টা কোশ্চেন দেওয়া থাকবে এই জায়গায়। 1 নম্বর পোর্শনে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টার মধ্যে 2টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা কি যে কোনো দুইটা? না, এই দুইটা হচ্ছে যে কোনো দুইটা না। ওই জায়গায় যে আমাদের পরীক্ষক থাকবেন, সম্মানিত পরীক্ষক, উনি সিলেক্ট করে দেবেন যে এই দুইটা অমুকের অ্যান্সার করতে হবে। তো সেই জায়গা থেকে সিলেক্টেড কোশ্চেন থেকে আমাদের দুইটা দিয়ে দেবে, উনি ওই দুইটাই আমাদের সলভ করতে হবে। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের দুইটাই 8.5 করে 17 মার্কস থাকবে। টোটাল প্রশ্ন থাকবে কিন্তু 5টা। এরপরে আমরা কলেজে যে ব্যবহারিক ক্লাসগুলা করিয়েছিলাম, সেখানে যে নোট খাতাগুলো আমরা তৈরি করছি, সেটাতে আমাদের ওইটা উপস্থাপন করতে হবে। ওতে থাকবে 3 মার্কস। তাহলে এই জায়গায় 17 মার্কস, এই জায়গায় 3 মার্কস, টোটাল 20 মার্কস। আর এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বলা যায়, যেটাতে আসলে আমাদের মার্কিং কম হয়ে যায়, এটা হচ্ছে ভাইবা। ভাইবা থাকবে 5 মার্ক, এই টোটাল 25। তাহলে আমাদের ব্যবহারিক পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন এই মোট 25 মার্কস। এখন আমরা এই পুরো 25 মার্কস কিভাবে অর্জন করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা 25-এ 25 পাই না, অনেকের ক্ষেত্রে 17, 18 এরকম মার্ক আমরা সাধারণত পেয়ে থাকি। অনেকাংশেই দেখা যায় 20-এর উপরে মার্ক অনেকেই আমরা পাই না। পরীক্ষা ভালো হয়েছে, দেখা গেল 5 মার্কসের জন্য আমার A+ মিস হয়ে গেল। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইবা, মানে আমাদের ব্যবহারিকের ক্লাসটা বা ব্যবহারিক যে আমাদের পরীক্ষাটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গায় আমাদের ব্যাপকভাবে মনোযোগ দিতে হবে। তো এবার আমি এই দুইটা টপিক নিয়ে একটু পরে আলোচনা করবো। প্রথমে ভাইবার টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, কারণ এটাই আমাদের মেজর প্রবলেম হয়ে দাঁড়ায়। প্রথমত, ভাইবায় যেতে গেলে আমাদের কিছু আচরণ বিধি আছে। এই আচরণ বিধিগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। কিরকম? প্রথমত আমাদের ড্রেস কোড ফলো করতে হবে। যেহেতু আমরা এখন যে ভাইবা পরীক্ষাটা দিতে যাচ্ছি, ব্যবহারিকের ভাইবাটা দিতে যাব, সেই জায়গায় আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব একটা ড্রেস কোড আছে, যেটা প্রতিষ্ঠানের ইউনিফর্ম। আমরা সবাই সেই ইউনিফর্মটা পরে যাব, এবং ইউনিফর্মটা অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করে পরে যাব। এমন যেন না হয় যে আমি সারাদিন, তার আগের দিন সেই ইউনিফর্ম পরে সারাদিন ঘুরে বেড়াইছি, তারপরে আবার সেটা নিয়ে বাইরে অনেকক্ষণ ধুলা ময়লা লেগে গেছে, ওইটা পরের দিন পরে গেলাম, এরকমটা যেন না হয়। সেক্ষেত্রে আমাদের ড্রেস অবশ্যই পরিষ্কার থাকতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বাহ্যিক যে গঠন আছে, যেমন ছেলেদের ক্ষেত্রে বিশেষত চুলের স্ট্রাকচারটা, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এলোপাথারে চুল কাটি, তারপরে দেখতে দৃষ্টিকটু লাগে, এরকম ভাবে আমরা চুল কাটবো না। মেয়েদের ক্ষেত্রে যেটা করতে হবে, চুল তাদের বড় বড় থাকে, তারা পরিপাটি করে আশ্রয় চলে যাবে সুন্দরভাবে। তো চুলের ব্যাপারটা গেল। এর ক্ষেত্রে এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, যেমন আমি এক ধরনের শার্ট পরে আছি, এটা মোটামুটি একটা নোংরা শার্ট, আর এই যে এরকম হাতা ফোল্ড করে রেখেছি, ঠিক আছে? তো এখন আমি দেখা গেল আমার ইউনিফর্ম ফুল হাতা, আমি কি করলাম, কলেজের ইউনিফর্ম যেটা, এটা আমার ফুল হাতা ইউনিফর্ম, আমি এরকম ভাবে গোটায় ইউনিফর্ম গোটায় রেখে সামনের বোতামটা খুলে চলে গেলাম। না, এই কাজটা করা যাবে না, এটা একদম গর্হিত একটা কাজ। একজন যিনি পরীক্ষা নেবেন, উনি তোমার অ্যাপিয়ারেন্স দেখেই প্রথমে অসন্তুষ্ট হয়ে যাবে। ভাই ভাই তোমাকে আর কি জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করার অপশনই নাই। উনি হয়তো তোমাকে 2-1টা কোশ্চেন জিজ্ঞাসা নাও করতে পারে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করে হয়তো ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে ওনার মার্কিং কিন্তু অলরেডি হয়ে গেছে তোমার ড্রেস গেট আপে। সো ড্রেস গেট আপটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এদিকে খুবই মনোযোগ দিতে হবে। তারপরে আমরা অনেকেই চিন্তা করি যে যেহেতু আমাদের সাজগোজ করে যেতে হবে, তাহলে আমরা একটা কড়া পারফিউম মেরে যাবো। না, এই কাজটা করা যাবে না। অতি কড়া পারফিউম আমরা কখনোই ব্যবহার করব না। তারপরে অনেকে সুগন্ধি তেল ব্যবহার করে, একদম তেল ব্যবহার করে একদম চুল পরিপাটি করে, একদম চুল এই দিক দিয়ে সেট করে পুরো মুখ টুক তেল তেল হয়ে, এই কাজটা করা যাবে না। আমরা যতটুকু সম্ভব ফ্রেশ থাকার চেষ্টা করব ওই জায়গায়। ওকে, তাহলে আমাদের ভাইভায় ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার আগের প্রস্তুতিগুলো হচ্ছে এরকম। এবার আমরা যখন ব্যবহারিক পরীক্ষার হলে ঢুকবো, তখন যথারীতি এই ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু আর যে আমরা তাত্ত্বিক যে পরীক্ষাগুলো দিয়ে এসেছি তার মতোই, কিন্তু তার মতোই। তো এই জায়গায় কারচুপি করা, নকল করা, এগুলোর কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে প্রথমত পরীক্ষায় যে দায়িত্বে থাকবেন, উনি আমাদেরকে একটা কোশ্চেন দেবেন। ওই কোশ্চেনে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা ব্যবহারিক দেওয়া থাকবে। ওই জায়গায় আমাদের 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যেটা আমি পূর্বে বলে দিয়েছিলাম। এই 2টার মধ্যে 8.5 করে 17 মার্কস থাকবে। তো এই জায়গার থেকে যেটা হবে যে আমরা
এই দুইটা কোশ্চেন লিখতে থাকবো, আর স্যার একজন একজন করে সিরিয়াল ওয়াইজ ডাকতে পারেন ভাইবা নেওয়ার জন্য। আর আমরা যখন ভাইবা দিতে যাব স্যারের কাছে, তখন কিছু জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অবশ্যই সাথে আমাদের যে খাতায় আমরা লিখছিলাম, অর্থাৎ যে খাতাটা আমাকে দেওয়া হবে, ওই খাতাটা আমরা নিয়ে চলে যাব স্যারের সামনে, প্রশ্নটা সহ। আমি আবার বলি, প্রশ্নটা সহ। প্রশ্ন না নিয়ে গেলে কিন্তু ঝামেলা আছে। প্রশ্ন নিয়ে যেতে হবে, সাথে একটা কলম নেব, আর যে উত্তরপত্র যেটাতে আমি লিখছিলাম সেই উত্তরপত্রটা সহ। তাহলে 3টা জিনিস অবশ্যই আমাকে নিয়ে আমার দায়িত্বরত যে টিচার থাকবেন ওনার সামনে যেতে হবে। তারপর যে আমি পলাইট ভাবে তাকে সালাম দেব। সালাম দিয়ে অনেকে আমরা চিন্তা করি যে সামনে একটা চেয়ার রাখা আছে, এটা তো আমার জন্য রাখা আছে, আমি সিম্পলি যে এরকম ভাবে বসে, না, এই কাজটা করা যাবে না। ওই জায়গায় চেয়ারটা তোমার জন্যই রাখা আছে, অবভিয়াসলি ওই চেয়ারে তোমাকেই বসতে বলা হবে। তো স্যার যখন বলবেন যে বসো, তখনই তুমি বসবা। আবার অনেকে অতি উৎসাহিত হয়ে যে কাজটা করে সেটা হচ্ছে স্যারের কাছে পারমিশন নেয়, স্যার বসতে পারি না, এটাও করার দরকার নেই। তুমি যে সিম্পলি ওই জায়গায় যে দাঁড়াবা, দাঁড়ানোর পরে সালাম দিবা, সালাম দেওয়ার পরে স্যার অবশ্যই তোমাকে বসতে বলবেন। যখন স্যার বসতে বলবেন তখন তুমি বসে যাবা। বসে যাওয়ার পরে অনেকে আমরা যেটা করি যে খুব রিল্যাক্স ভাবে সামনে চলে যায়। না, খুব রিল্যাক্স ভাবে না। সামনে যে যিনি ভাইবা নিচ্ছেন তিনি তোমার থেকে অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তার প্রায়োরিটিটা একটু অন্যরকম ভাবে দিতে হবে। কিরকম? আমরা যে একটু ঝুঁকে এরকম ভাবে হাত সামনে দিয়ে এরকম ভাবে বসবো না, টেবিলের উপরে হাত দিয়ে এরকম ভাবে বসবো না। আমরা যে কাজটা করবো, হাতটা আমরা চেয়ারের উপর বসে হাতটা হাঁটুর উপর রেখে দেবো, দুইটা হাতই আমরা হাঁটুর উপরে রেখে দেবো। আমরা কিছুটা সামনের দিকে ঝুঁকে, এরকম কিছুটা স্যারের দিকে ঝুঁকে তারপর হচ্ছে কথা বলবো। যেন এমন হয় যে আমি স্যারের কথাটা খুব গুরুত্ব সহকারে শুনতেছি, স্যারকে এই জিনিসটা আমি বোঝাবো। এমন যেন না হয় আমরা খুব রিল্যাক্স ভঙ্গিতে এইভাবে হাতটা দিয়ে এইভাবে বসে গেলাম। না, এই কাজগুলো করা যাবে না, এগুলো দেখতেও খারাপ, এই কাজগুলো আমরা করবো না। তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা এরকম বসে গেলাম, বসে যাওয়ার পরে স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কত নম্বর ব্যবহারিকটা পড়েছে। তখন তুমি তোমার কোশ্চেন দেখাবা, অথবা তুমি বলবা যে আমার 2 নম্বর আর 4 নম্বর পড়েছে। সেক্ষেত্রে 2 নম্বর দেখা গেল সরল রেখা থেকে এসছে, তোমাকে সরল রেখা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। 4 নম্বরটা দেখা গেল যে তোমার স্থিতিবিদ্যা থেকে এসছে, সেক্ষেত্রে স্থিতিবিদ্যা থেকে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে ব্যবহারিক যে 2টা আসবে, যে 2টা আমার করতে হবে, সেই 2টা সংক্রান্ত প্রিপারেশন আমার 100% থাকা লাগবে। কারণ ওইটা থেকে ম্যাক্সিমাম ভাইবার কোশ্চেন হবে। এখন ভাইবায় কতগুলা কোশ্চেন হবে? ভাইবায় 5 থেকে 10টা কোশ্চেন হতে পারে। এখন অনেকেই যেটা হয় যে ভাইবায় একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, তার অ্যাপিয়ারেন্স খারাপ, সে এমনভাবে উত্তরটা দিল স্যারের আর প্রশ্ন জিজ্ঞাসা করার মোড নেই। সেক্ষেত্রে ভাইবা কিন্তু তোমার টোটাল মার্কস হচ্ছে 0। এই জায়গায় মার্কিং সে করবে না। আমাদের বিজ্ঞ টিচার থাকবেন, উনি কিন্তু এই জায়গায় মার্কিং করবে না। তাহলে তোমার মার্কিং তখন হয়ে যাবে 17 আর 3, এই 20-এর মধ্যে। তো এই 20-এর মধ্যে যে তুমি 20 পাবা তারও তো কোনো গ্যারান্টি নেই। তার মানে দেখা গেল 17-18 একটা এভারেজ মার্কিং চলে আসলো। ওই মার্কিংটা যখন হবে তোমার, তখন কিন্তু তোমার আলটিমেটলি A+ মিস হয়ে গেল। তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে কোথায়? এই ভাইবাটা 5-এ 5 এনশিওর করতে হবে। আর এই খাতায় মোটামুটি পরীক্ষার হলের পরিবেশ পরিস্থিতি বুঝে মোটামুটি আমি যতটুকু জানি, সবাই 8.5 করে, 8.5 দ্বিগুণে 17 পায়। আর এই জায়গায় আমরা কলেজে যারা টিচাররা তোমাদের পেছনে শ্রম দিয়েছিলাম, তারা মোটামুটি সবাই সিলেবাসের ভেতরে যতগুলো ব্যবহারিক ছিল প্রত্যেকটা ব্যবহারিক আমরা তোমাদের নোট খাতায় করে দিয়েছি এবং সিগনেচার করে দিয়েছি। যেহেতু সিগনেচার করা আছে সবগুলাই, তো ওতে মোটামুটি তুমি 3 মার্কস পেয়ে যাবা, ওতে কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গায় তুমি 3 পাবা। আর এই জায়গায় ধরো তুমি 17-এর মধ্যে 15 যদি পাও, যারা ভালো লিখবে, হাতে লেখা ভালো হবে, তাদের ক্ষেত্রে 17 ডাটা উপাত্ত যেগুলো থাকবে এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে 17 পাবে, 3 পেয়ে যাবে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 20। আর এই 5 মার্কের কথা তো আমি মোটামুটি ভাবে বলে দিলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় এই 5 মার্ক পেতে গেলে আমাকে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে। আমরা যেটা অনেকেই করে থাকি, স্যার একটা প্রশ্ন যখন জিজ্ঞাসা করে, তখন আমি অনেকটা ভালো স্টুডেন্টের ভাব ধরি। কিরকম? আমি এরকম মাথা চুলকাই, এই কি যেন পড়ে এসেছিলাম বিষয়টা। না, এই কাজটা করার দরকার নেই। তুমি যেটা জানো না, যেটা মনে পড়তেছে না, তুমি সিম্পলি স্যারকে বলে দাও, সরি স্যার, এই মুহূর্তে মনে নেই, দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে নেই। এরকম ভাবে তুমি বলতে পারো। হয়তো তুমি বলে আসবে, স্যার এটা আমি পড়ে এসেছিলাম, কিন্তু আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি। এরকম ভাবে উত্তরটা এরকম ভাবে হবে। তুমি অযথা স্যারের সময় নষ্ট করবে না। তুমি এমন একটা ভাব ধরবো না যেন হচ্ছে স্যার আচ্ছা আমি তো এটা পারতাম স্যার, এটা তো এরকম না, এই কাজগুলো করা যাবে না। যা পারবা না তা ডিরেক্ট বলে দিবা, আর যেটা পারবা ওটা স্মার্ট ওয়েতে অ্যান্সার দিবা। তো কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর অনেকে যেটা হয় যে আমরা বেশি ভালো মানুষই দেখাতে, যে দেখা গেল আমি বললাম যে আমরা স্যারের সামনে একটু মিষ্টি ভাষায় কথা বলবো, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলবো, অনেকে আমরা একদম 32 পাটি দাঁত বের করে আমরা হাসা শুরু করবো। না, এই কাজটাও কিন্তু করা যাবে না। বোঝা গেছে? সবকিছুই একটা মার্জিত পর্যায়ে থাকবে। তাহলে আমার ড্রেস কোড ঠিকঠাক থাকতে হবে, আমার শরীরের অবকাঠামোগত যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যে ভাই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্নগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে স্মার্ট ওয়েতে উত্তর দিতে হবে। যেটা আমি পারি না সেটা দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে মনে নেই, আর যেটা আমি পারি সেটা স্মার্ট ওয়েতে উত্তর দেবো।
অযথা পাড়ার ভং ধরবো না, অযথা পাড়ার ভঙ্গিমায় আমরা থাকবো না। কথা ক্লিয়ার? আমার মনে হয় এই পর্যন্ত বোঝা গেছে। এরপরে এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি ক্লিয়ার করার দরকার নাই। এটা ব্যবহারিক খাতায় যে জিনিসগুলো করিয়েছিলাম তোমাদের, সেই জিনিসগুলাই কিন্তু ওই জায়গায় হুবহু যে লিখতে হবে। এখন তোমাকে হয়তোবা ফিক্সড করে দিল, একটা দেখা গেল তোমাকে বলে দিল যে হচ্ছে অন্তর্বিভক্তিকরণ করো, একটা রেখার অন্তর্বিভক্তিকরণ বিন্দু নির্ণয় করতে বললো সরল রেখার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে তুমি ওই জায়গায় উপাত্ত দেওয়া থাকতেও পারে, মানে যে একটা রেখার যে সমীকরণ, সেই রেখার সমীকরণ দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সাধারণত যেটা হয় যে অন্তর্বিভক্তিকরণ সূত্রের সাহায্যে একটি রেখার অন্তর্বিভক্তিকরণ বিন্দু নির্ণয় করো, এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে তুমি যেটা পড়ে গেছো সেটাই তুমি লিখে নিতে পারো, যদি ওই জায়গায় উল্লেখ করে না দেওয়া থাকে সেক্ষেত্রে। ওকে। আর নোটবুক যখন তুমি যাবা, ভাইবা দিতে যাবা স্যারের কাছে, তখন অবশ্যই এই নোটবুকটাও নিয়ে যাওয়ার সাথে, তাহলে স্যার দেখে সব সিগনেচার আছে কিনা ওই জায়গায় কিন্তু উনি মার্কিং করে দেবেন। তাহলে 17-3-20 হয়ে গেল। আর ভাইবার জন্য যা বললাম তাই মোটামুটি ভাবে ওই আচার আচরণগুলা ফলো করলে আমরা কিন্তু অনেক সময় ভালো মার্কস পেয়ে যাই। অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক স্টুডেন্ট আছে যারা খুব বেশি একটা ভালো পারে না, বাট তাদের কথা বলার স্টাইল বা তাদের ভঙ্গিমা অনেক সুন্দর থাকে, অনেক স্মার্ট থাকে। সেক্ষেত্রে স্যার চিন্তা করে হয়তো সে ভালো স্টুডেন্ট, তার আচার আচরণ ভালো, সেক্ষেত্রে উনি কিন্তু কিছু না পারা সত্ত্বেও তাকে 5-এ 5 দিয়ে দেয়। আমরা এই জায়গাটা খুবই খেয়াল রাখবো, আচরণবিধি। বোঝা গেছে? আচ্ছা, এবার আমাদের এই যে ভাইভায় যে 5 মার্ক হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা একটু স্লো ভাবে পজ করে তোমরা যখন দেখবা ভিডিওটা, তখন একটু পজ করে দেখে দেখে ওইগুলো একটু নোট ডাউন করে ওই জিনিসগুলো একটু পড়ে নিবা। সব ইনফরমেশন বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি এখন একটু বলি তোমাদের। প্রথমত আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে পারি যে আমাদের সাধারণত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো সেরকম প্র্যাকটিক্যাল আমাদের নেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তারপরেও ম্যাট্রিক্স থেকে অনেকের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, অনেককেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। যেমন কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, তারপর একক ম্যাট্রিক্স কাকে বলে, সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। এই ধরনের সংজ্ঞাগুলা কিন্তু আসতে পারে। ওকে। আচ্ছা, তো মোটামুটি এগুলাই আসে, এর বাইরে সেরকম ভাবে দেয় না। অনেক ক্ষেত্রে কঠিন যদি প্রশ্ন দেখা গেল যে তোমাকে দেখে স্যার মনে হয়েছে যে না, ছেলেটা অনেক ভালো স্টুডেন্ট বা মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স জিজ্ঞাসা করতে পারে। তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এই জিনিসগুলো অনেকে স্কিপ করে যায়। তো চেষ্টা করবা যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো নিতে চাও, সেক্ষেত্রে হারমেশিয়ান ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলা, প্রতিসম ম্যাট্রিক্স, এইগুলা একটু ভালো মতো পড়ে যেতে। আচ্ছা, অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতেও বলতে পারে। অনুরাশি এবং সহগুণক, আমি অনুরাশি এবং সহগুণকের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অনেকের ক্ষেত্রে এটা ঝামেলা থাকে। সংজ্ঞা যেগুলো আছে মোটামুটি আমরা বই থেকে একটু পড়ে নেবো, চেষ্টা করবো। এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করবো না, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, সেই ক্ষেত্রে টাইম আমাদের হাতে খুবই কম। আচ্ছা, আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 4 6 8 7 3 2 1। এখন এই জায়গায় আমাদের অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে বলতে পারে। এখন কোন উপাদানের অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে বলতে পারে? যেমন এই উপাদানটাকে বলা হয় A11, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলামে আছে, এটা হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদান। তো এখন আমাকে এভাবে বলতে পারে যে তুমি 1 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদানটার অনুরাশি বের করো, অথবা বলতে পারে এই 2 এর অনুরাশি বের করো। যেহেতু এই জায়গায় 2টা 2, সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারে যে প্রথম সারির 2 নম্বর কলামে যে 2টা আছে তার অনুরাশি বের করো। তাহলে আমরা ধরে নিলাম এই 2 এর অনুরাশি বের করবো। তাহলে এই 2 এর অনুরাশি বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 বরাবর কলাম এবং সারি দুইটা আমরা বন্ধ করে দেবো। তাহলে এটা আর এটা বাদ করে দেবো। বাদ করে দেওয়ার পরে কি আসবে? তাহলে 6 7 3 1। ওকে, এবার এটা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে এটার সাথে ক্যালকুলেশন করলে কত আসে? 6 মাইনাস 3 সাথে 21। তাহলে কত আসতেছে? এটা ক্যালকুলেশন করে নেবো আমরা, মোটামুটি যা আসবে তাই। ওকে। আচ্ছা, তো এবার এটার যদি সহগুণক বের করতে বলে, এটা কিন্তু অনুরাশি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের অনুরাশি। ওকে, এরপরে আমাদের সহগুণক বের করতে বলতে পারে, সহগুণক। তাহলে সহগুণক বের করার ক্ষেত্রে আমরা কি করব? দেখব যে এটা কত নম্বর সারির কত নম্বর কলাম। এটা বের করার সূত্র হচ্ছে -1 হোল টু দি পাওয়ার r প্লাস c, তারপরে জারটা বের করতে হবে, জারটা বের করতে বলবো, সেই সারি আর কলামটা বন্ধ করে দেবো। যেমন এটা 1 নম্বর সারির 2 নম্বর কলামে আছে, তাহলে এই জায়গায় 1 নম্বর সারি আর 2 নম্বর কলামটা বাদ হয়ে যাবে। তাহলে কত থাকবে? 6 7 3 1। ওকে, তাহলে -1 হোল টু দি পাওয়ার, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে উপরে এটা হবে। তাহলে 6 7 3 1,
তাহলে এটা ক্যালকুলেশন করার পর কত আসলো, যেহেতু -1 উপর পাওয়ার আমাদের বিজোড় আছে, সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ আসবে। আর এটার সাথে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 6 - 3 সাথে 21, এটা আমরা ক্যালকুলেট করব, যা আসবে তাই হচ্ছে উত্তর। ওকে, তাহলে অনুরাশি সহগুণক নিয়ে আমাদের কথা মোটামুটি শেষ হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলতে পারে, বিপরীত ম্যাট্রিক্স, এবং বিপরীত ম্যাট্রিক্স এত বড় রাশির বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে না, এত বড় ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে না। সেক্ষেত্রে খুবই ছোট ছোট, যেমন 2x2 অর্ডারের যেগুলো আছে, 2x2 ক্রমের যেগুলো আছে, সেই ক্রমের বিপরীত ম্যাট্রিক্স বের করার কথা বলতে পারে। যেমন এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 1 3 2 1 এরকম দিল, এখন বললো এটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে প্রথমত বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করবো এইভাবে, যে 1 বাই, যে কাজটা করবো এটার সাথে এটা গুণ করে দেবো, তার মানে এটা নির্ণায়ক বের করবো। নির্ণায়ক বের করলে কত হবে, 1, এটার সাথে এটা গুণ করলে হয় -6। তারপরে এটাকে এই জায়গায় নিয়ে যাবো, ইন্টারচেঞ্জ করে ফেলবো, প্রাইমারি ডায়াগোনাল বা মুখ্য কর্ণ যেটা আছে, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করবো। তাহলে ইন্টারচেঞ্জ করলে এটা 1 এটা 1, আলটিমেটলি চেঞ্জ হয় না, 1 1, এই 1 এই জায়গায় চলে গেল, এই 1 এই জায়গায় চলে গেল, যেটা চেঞ্জ হয়নি তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা -2 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কত আসলো, -1/5, তাহলে 1 -3 -2 1। এরপরে এটা আমি চাইলে গুণ করে দিতেও পারি, অথবা এই অবস্থায় রেখে দিতে পারি। আর যদি আমি গুণ করে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে -1/5, তারপর হচ্ছে 3/5, তারপর হচ্ছে 2/5, পরে হচ্ছে -1/5। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এই জায়গায় অবশ্যই ম্যাট্রিক্স চিহ্ন দিতে হবে, নির্ণায়ক দেওয়া যাবে না, এই জায়গাটায় খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমাদের একটা 2x2 অর্ডারে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে শর্ট টেকনিকে বের করে সেটা কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে আমরা ম্যাট্রিক্স নিয়ে এর বাইরে সাধারণত কোশ্চেন করার কোনো সুযোগ নেই, এক্সট্রিম লেভেলের যদি কাউকে আটকানোর চেষ্টা না করা হয়। তবে আমি যতটুকু জানি যে ভাইবা বোর্ডে যারা থাকেন তারা কাউকে আটকানোর এরকম চেষ্টা করেন না। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করতে পারি আমাদের দ্বিতীয় অধ্যায় সরল রেখা নিয়ে। তো সরল রেখা যদি আমরা আলোচনা করতে চাই, সরল রেখার বেসিক কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো একেবারে জাতীয় কোশ্চেন, মানে জিজ্ঞাসা করতে পারে এরকম যে ঢাল কাকে বলে। তাহলে ঢাল যদি কাকে বলে এর সংজ্ঞাটা খুব পরিপাটিভাবে আমাদের শিখতে হবে। কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে তার ঢাল বলা হয়। এখন আমাকে বললো ওকে ফাইন, তুমি এই রেখাটার ঢাল বের করো, এই রেখাটার ঢাল বের করো। তাহলে যদি আমাদের এক্স আর ওয়াই একই পাশে থাকে তাহলে তার ঢাল বের করার সূত্র হচ্ছে, আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করবো, ঢাল হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, 1/1, তার মানে কত আসলো আমাদের -1। এটা হচ্ছে আমাদের ঢাল বের করার সূত্র যদি এরকম ফরম্যাটে থাকে। আবার অনেক ক্ষেত্রে আমরা যে কাজটা করি, এটাকে y = mx + c এই ফরম্যাটে নিয়ে যাই, y = mx + c এই ফরম্যাটে নিয়ে যায়, তো এই এমটা তখন ঢাল হয়ে যায়। তাহলে এই রেখাটাকে যদি আমরা সেই ফরম্যাটে নিয়ে যাই তাহলে y = -x + 5, তার মানে এই জায়গায় x এর সহগটা কত ছিল, m ছিল, আর এই জায়গায় x এর সহগ কত, -1, তাহলে ঢাল কত এসেছিল, -1 এসেছিল। তাহলে এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এখন যখন তুমি এটা লিখবা তোমাকে একটা পাশাপাশি সম্পূরক কোশ্চেন করতে পারে, এই 5টা কি, এখন তুমি বলে দিলে 5টা কনস্ট্যান্ট, হ্যাঁ 5টা অবভিয়াসলি কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টের কিন্তু আলাদা একটা পরিচয় আছে। যেমন এটা যদি +5 হয় তাহলে এই রেখাটা যে কাজটা করে সেটা হচ্ছে এক্স অক্ষের ওয়াই অক্ষকে 5 মানের অংশ ছেদ করে। যদি প্লাস থাকে তাহলে পজিটিভ দিকে 5 মানের অংশ ছেদ করবে এই ফরম্যাটে থাকলে, আর যদি নেগেটিভ থাকে, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে -5 মানের অংশ ছেদ করবে। তার মানে রেখাটার সমীকরণ হবে, চেহারা হবে এরকম, তাই এতটুকু দৈর্ঘ্য হবে 5 একক। এই ফরম্যাটে লিখলে y = mx + c, সিটা হবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। জিজ্ঞাসা করবে সিটা কি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এখন আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে যে কোনো সরল রেখা তোমাকে লিখতে বলতে পারে যে তুমি একটা সরল রেখার সমীকরণ লেখো। সরল রেখা চিনবা কিভাবে, সরল রেখা চেনার উপায়টা একটু বলি। সেটা হচ্ছে পাওয়ার যেটা আছে এক্স আর ওয়াই, এই জায়গায় দুইটা চলকই থাকবে এমন কোনো কথা না, একটা চলকও থাকতে পারে। তবে পাওয়ার যেটা আছে, পাওয়ার 1-এর বেশি থাকবে না, পাওয়ার 1 থাকবে সবসময়, 1-এর কমও থাকা যাবে না, পাওয়ার হাফ থাকা যাবে না। যেটা থাকতে হবে সেটা হচ্ছে পাওয়ার 1 থাকবে, কোনো রাশি গুণ আকারে থাকবে না। যদি এরকম গুণ আকারে থাকে, যেমন xy = 5, তুমি এটা লিখে, এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ, এটা কিন্তু সরল রেখার সমীকরণ না। এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে এটা কত ডিগ্রি সমীকরণ, এটা কিন্তু 2 ডিগ্রি সমীকরণ, কারণ এর পাওয়ার 1 এর পাওয়ার 1, পাওয়ার 1 যোগ করলে 2 হয়ে যায়, এটা তখন 2 ডিগ্রি সমীকরণ হয়ে যায়। এটা অধিবৃত্তের সমীকরণ বা বক্ররেখার সমীকরণ, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। বুঝা গেছে জিনিসটা? তাহলে সরল রেখার সমীকরণ চেনার উপায় হচ্ছে যে এক্স আর ওয়াই যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে, এদের মাঝখানে এরা কখনো গুণ আকারে থাকবে না, এদের পাওয়ার 1-এর বেশিও হবে না আবার 1-এর কমও হবে না, ঋণাত্মক পাওয়ারও হবে না। ওকে, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু শিখবো কিভাবে একটা সরল রেখার চিত্র আঁকতে হয়। চিত্র আঁকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদের চিত্র আঁকতে বলে। তাহলে ধরো 4x + 3y
-12 = 0, এরকম একটা সমীকরণ তুমি লিখে ফেলছো। তোমাকে একটা সরলরেখার সমীকরণ লিখতে বলছে, তুমি এটা লিখে ফেলছো। তাহলে তুমি কি করবা? বললো এটা চিত্র আঁকো। তাহলে চিত্র আঁকার জন্য আমরা একটা মেথড ইউজ করবো সবসময়, এই কনস্ট্যান্টটাকে এই পাশে নিয়ে চলে যাবো। অর্থাৎ আমরা চাচ্ছি এটাকে এই ফরম্যাটে লিখতে, x/a + y/b = 1। দেখো আমি কিন্তু একদম 100% গোছানো তোমাদের প্রিপারেশন মানে দিতে পারতেছি না, নোট দিতে পারতেছি না, যেহেতু আমাদের টাইম কম, পুরো অধ্যায় মানে পুরো বইটা আমাদের কভার করতে হবে। এজন্য আমি একটু স্পিডি চেষ্টা করতেছি তোমাদের শেষ করে দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা একটু স্লো মোশনে পারো অথবা পজ করে পারো, এটা একটু দেখে দেখে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4x বাই কত আসবে 12, 3y/12 = 1। আমি একেবারে প্রিলিমিনারি লেভেলে ক্যালকুলেশন করছি। এটা কাটাকাটি করলে x বাই কত আসবে 3 প্লাস y বাই আসবে 4 = 1। তাহলে এই ফরম্যাটে সবসময় নিতে হবে। কোন ফরম্যাটে? x/a + y/b = 1। তাহলে এর চিত্রটা কিরকম হবে? x অক্ষের দিকে 3 ঘর যাবে, x অক্ষের দিকে 3 ঘর যাবে, আর y অক্ষের দিকে 4 ঘর যাবে। এই যে এরকম 4 ঘর যাবে, যে এরকম একটা চোখের আন্দাজে একটা চিত্র আঁকতে হবে। তুমি ওই জায়গায় হয়তো গ্রাফ পেপার পাবা না, বা ভাইবা বোর্ডে যখন তোমাকে আঁকতে বলবে তখন তোমাকে হয়তো সামনে গ্রাফ পেপার দিলেন, একটা সাদা পেজ দিল, সেক্ষেত্রে তুমি এই জায়গায় বিন্দুটা এরকম ভাবে মার্কিং করে দিবা 3,0, আর এটা হচ্ছে 0,4, এরকম ভাবে মার্কিং করে দিলে, নাম দিয়ে দিলা এবি সরলরেখা। সমীকরণ ছিল এটা, এটা চিত্র হচ্ছে এরকম। আশা করি সবাই বুঝছো চিত্র কিভাবে আঁকতে হয়। তাহলে আমরা শিখলাম ঢাল কাকে বলে, বা ঢাল জিনিসটা কি, ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে এরকম আমাদের চিত্র আঁকতে বলতে পারে। তারপর আমাকে বলতে পারে যে এক্স অক্ষের সমীকরণ কি। তাহলে এক্স অক্ষের সমীকরণ মোটামুটি আমরা সবাই জানি, y = 0। ওয়াই অক্ষের সমীকরণ কি? x = 0। তারপরে আর কি জিজ্ঞাসা করতে পারে? এরকম জিজ্ঞাসা করতে পারে যে আমাদের একটা সরলরেখা বলে দিল যে একটা সরলরেখা x1 y1 বিন্দুগামী এবং তার ঢাল m, তাহলে তার সমীকরণ কত? তখন আমরা বলবো y - y1 = m × x - x1, এরকম বলবো আমরা। তারপরে আমাদের বলতে পারে এরকম যে একটা সরলরেখা যদি দুইটা বিন্দুগামী হয়, x1 y1 এবং x2 y2 বিন্দুগামী হয়, সেক্ষেত্রে তার সমীকরণ কি? তখন আমরা বলবো x - x1 by x - x1 by x1 - x2 = y - y1 by y1 - y2, এরকম ভাবে আমরা বলে দেবো। কথা বোঝা গেছে? আচ্ছা, আশা করি সরলরেখা সংক্রান্ত সেরকম কোনো প্রবলেম হবে না। তারপর আরো কিছু বেসিক জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলতে পারে, কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে বলতে পারে, পোলার সমীকরণ বের করতে বলতে পারে। তারপরে কিছু আনকমন জিনিস থাকে আমাদের সরলরেখায়, পরামিতিক সমীকরণ। যেমন এরকম দেওয়া আছে যে y = t², আবার x = 2t, এরকম বলার পরে বললো এটা কি ধরনের সমীকরণ? এটা অবশ্যই পরামিতিক সমীকরণ। আর এই টিটাকে বলা হয় পরামিতিক চলক। তাহলে পরামিতিক সমীকরণ কাকে বলে? যখন আমাদের সমীকরণের সংখ্যা থেকে চলকের সংখ্যা বেশি থাকবে, তখন ওই ধরনের সমীকরণগুলোকে পরামিতিক সমীকরণ বলা হবে। আর এই জায়গায় টিটাকে বলা হবে পরামিতিক চলক। কেন পরামিতিক চলক বলা হবে? কারণ এই টিটা আমাদের এক্স এর সাথে সম্পর্কিত, আবার এই টিটা ওয়াই এর সাথে সম্পর্কিত। তার মানে টিটাকে বলতে পারো ঘটক, যেটা এক্স আর ওয়াই এর সাথে সম্বন্ধ সৃষ্টি করে। তাহলে এটা থেকে আমরা সমীকরণ বিল্ড আপ করতে পারি। কিভাবে বিল্ড আপ করতে পারি? যে এই জায়গা থেকে আমরা টি এর মান বের করে নিতে পারি। তাহলে টি = কত আসবে? x/2। তাহলে আমরা y = এই জায়গায় x/2 বসায় দেবো, তারপর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে কত আসতেছে? y = x² = 4y। তখন তোমাকে আবার জিজ্ঞাসা করলে এটা কিসের সমীকরণ? এটা আমরা জানি পরাবৃত্তের সমীকরণ। তাহলে যে কোনো একটা চলকের উপর যদি স্কোয়ার থাকে সাধারণত, তখন সেটাকে আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণ বলি। x² = 4ay, y² = 4ax, এই ধরনের। আমরা সেকেন্ড পেপার যখন যদি সময় হয় আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব তখন আমরা এই কণিক সংক্রান্ত বিস্তারিত আলোচনা করে ফেলবো। ওকে, তাহলে সরল রেখা মোটামুটি এরকম ধরনের প্রশ্নগুলাই আসতে পারে। এর থেকে খুব বেশি জটিল প্রশ্ন হয়তো বা করবে না। দুইটি রেখা, তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি? দুইটি রেখা সমরেখা হওয়ার শর্ত কি? এরকম বলতে পারে। দুইটি রেখা সমরেখা হওয়ার শর্ত ছিল যে তাদের যে চলকগুলা থাকবে, চলকে যে সহগ থাকবে, সহগের অনুপাতগুলা সবসময় সমান হবে। যদি সমান হয় তাহলে তারা সমরেখ। বোঝা গেছে? আর যদি বলে সমবিন্দু, তিনটা সরল রেখার সমবিন্দু হওয়ার শর্ত কি? তাহলে সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে? 0। এগুলো আমরা মোটামুটি আমার যারা স্টুডেন্ট ছিলে তারা মোটামুটি সবই জানো, হয়তোবা তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। তো যারা জানো না তাদের ক্ষেত্রে বইটা একবার একটু পড়ে নিতে হবে কষ্ট করে। ওকে, তো আমরা সরল রেখা সংক্রান্ত যতটুকু পারছি আমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন একটু বৃত্তে চলে আসবো। এখন প্রথমত বৃত্তে যখন আসবে, তুমি বৃত্ত চিনবা কিভাবে? তোমাকে বললে একটা বৃত্তের সমীকরণ লেখো। তাহলে তুমি বৃত্ত চেনার উপায় হচ্ছে x² এবং y² সম্বলিত পদ থাকবে, এবং x² y² সহগ সমান হবে। এমন না যে x² আর y² সহগ সবসময় এক থাকবে। আমরা দেখে অভ্যস্ত যে আমাদের যদি বলে যে বৃত্তের কোন একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0,
এবং ব্যাসার্ধ হচ্ছে আর, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণকে আমরা গড়ন মুখস্থ করে বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। বৃত্তের সাধারণ সমীকরণ বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এরকম আমরা বলে দিই। এখন এই ধরনের সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকে, কিন্তু সবসময় যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকবে ব্যাপারটা কিন্তু তা না। তাহলে কিরকম হতে পারে? এরকম হতে পারে, যেরকম আমাদের 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 20 ইকুয়ালস টু 0, এরকম হতে পারে। এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হবে, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের কথার কথা, আমরা কেন্দ্র ব্যাসার্ধ কিন্তু মোটামুটি সবাই বের করতে পারি। তো কোন একটা বৃত্তকে সাধারণ সমীকরণের ফরম্যাটে নিয়ে গেলে তখন মাইনাস জি মাইনাস এফ ওটা হয় তার কেন্দ্র, আর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এই ক্ষেত্রে আমরা যদি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা একটা জিনিস একটু দেখাই। প্রথমত আমাদের যেটা করতে হবে, এটাকে ইলিমিনেট করে দিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ বাদ দিয়ে দিতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ করে দিই আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6/4, তাহলে হবে হচ্ছে 3/2x প্লাস এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই তাহলে 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা বানাবো হচ্ছে এই ফরম্যাটে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ফরম্যাটে বানায় আমরা কেন্দ্র ব্যাসার্ধ হিসাব করবো। কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কিন্তু আমাদের অত হাতে সময় নেই, আমরা দেখবো যে এক্স এর যে সহগটা আছে সেই সহগটাকে -2 দ্বারা ভাগ করবো। তাহলে এর সহগটাকে যদি আমরা -2 কেন্দ্র বের করার ক্ষেত্রে, তাহলে এর সহগ হচ্ছে কত? 3/2। তাহলে এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে -3/4 আসবে, আর এর সহগটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে -1 আসবে। তাহলে এর কেন্দ্র চলে আসতেছে আমাদের -3/4, -1। আর ব্যাসার্ধ জি আর এফ এর মান বের করে তো আমরা এই সূত্রের সাহায্যে বসায় দিলে আমাদের ব্যাসার্ধ চলে আসতেছে। তো এটা একেবারে বেসিক জিনিস, আমার মনে হয় যে এগুলা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো মোটামুটি সবাই জানো। তো এগুলা বলে অযথা বেশি সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। আমি এর বৃত্তের মধ্যে যদি আরো কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বৃত্তের পরামিতিক সমীকরণ থাকতে পারে, বৃত্তের পরামিতিক সমীকরণ থাকতে পারে। যেরকম তোমাকে বলে দিল যে আর স্কোয়ার ইকুয়াল টু 5, এটা কিসের সমীকরণ? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে আর স্কোয়ার সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, এটা কিন্তু বৃত্তের সমীকরণ। বুঝা গেছে? তো পরামিতিক সমীকরণটার দিকে একটু খেয়াল রাখবা সবাই। আর থিটা দ্বারা প্রকাশ করে, তো পরামিতিক সমীকরণের চলকগুলোকে আর থিটা দ্বারা প্রকাশ করে। তো এটা আমাদের একটু পড়ে যেতে হবে, এটা অনেক সময় জিজ্ঞাসা করে, আর এটা অনেক ক্ষেত্রে আমাদের আনকমন থাকে। ত্রিকোণমিতির ক্ষেত্রে বিশেষ কিছু বলার নাই। ত্রিকোণমিতির একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সূত্র মুখস্থ করে ফেলতে হবে। মোটামুটি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যতগুলো সূত্র শিখছি, সহজ যে সূত্রগুলো, অনেক বেশি কঠিন সূত্র আমাদের জানার দরকার নাই। কঠিন সূত্রের মধ্যে আমাদের tan 3 এর সূত্র আমরা মনে রাখতে পারি, cos 3 এর সূত্র মনে রাখতে পারি, sin 3 এর সূত্র মনে রাখতে পারি। এগুলা কঠিনের মধ্যে, মানে যেগুলো আমরা সচরাচর পড়ি না। আর বাকি যেগুলো আছে সহজ, sin 2a, তারপরে sin c প্লাস sin d, cos c প্লাস cos d, এই ধরনের সূত্রগুলো আমরা একটু মুখস্থ করে যাব, এটা আমাদের কাজে লাগতে পারে। এরপরে আমাদের দরকার হচ্ছে অন্তরীকরণ। এখন সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা অন্তরীকরণ কি? তুমি তখন বলে দিলে অন্তরীকরণ মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তিকরণ। ব্যাপারটা তা না। অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল। তোমাকে যদি স্পষ্টভাবে জিজ্ঞাসা করো অন্তরীকরণ বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি বলবো অন্তরীকরণ হচ্ছে যে কোনো একটা বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল বের করার প্রক্রিয়া, এটা হচ্ছে অন্তরীকরণ। বোঝা গেছে? তো অন্তরীকরণের সর্বোচ্চ মানের শর্ত কি, সর্বনিম্ন মানের শর্ত কি? তখন বলবা অন্তরীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের শর্ত হচ্ছে dy/dx, অর্থাৎ ফার্স্ট অন্তরীকরণ যেটা, ফার্স্ট ডেরিভেটিভ যেটা, তার মান হবে 0। যেমন এটা একটু ক্লিয়ার করি আমি। ধরো এটা রেখা দেওয়া আছে, এখন এই রেখার এটা হচ্ছে পিক পয়েন্ট, সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট। তাহলে এটা যদি পিক পয়েন্ট হয়, এই জায়গায় তুমি যদি এই রেখার ঢাল বের করার চেষ্টা করো, তাহলে ঢাল কিভাবে বের করবা? এই বরাবর একটা সমান্তরাল সরল রেখা এঁকে দিবা। দেখো তো, মানে এই বিন্দুতে একটা স্পর্শক এঁকে দিবা, সমান্তরাল রেখা না, স্পর্শক এঁকে দিবা। স্পর্শকটা দেখবা কার সমান্তরাল হয়ে গেছে? এক্স অক্ষের সমান্তরাল। কোনো একটা সরল রেখা যখন এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায় তখন তার ঢাল হয় 0। তাহলে ঢাল মানে কিন্তু আসলে অন্তরীকরণ dy/dx। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই জায়গায় যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক dy/dx ইকুয়াল টু কত হয়? 0 হয়।
কারণ এটাও এক্স অক্ষের সমান্তরাল হয়। এখন যদি এরকম না হয়, যদি এরকম একটা রেখা দেওয়া থাকে, এরকম একটা বক্ররেখা, তুমি এই জায়গায় যদি একটা স্পর্শক অঙ্কন করো, তাহলে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে তার ঢাল dy/dx ইকুয়াল টু কত হয়, tan 90 ডিগ্রি, অর্থাৎ অসংজ্ঞায়িত। বোঝা গেছে? আচ্ছা, তো এই জিনিসগুলা একটু হায়ার থটের যদি জিজ্ঞাসা করো, অনেক সময় এরকম বলতে পারে। তোমাকে জিজ্ঞাসা করলো যে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স। তোমাকে এই প্রশ্নটা এইভাবে জিজ্ঞাসা না করে এইভাবে জিজ্ঞাসা করলো, সাইন এক্স এর ঢাল কত। আমরা সাধারণত শুনে অভ্যস্ত না, আমরা মুখস্থ করছি সাইন এক্স এর অন্তরীকরণ করলে কজ এক্স হয়। আসলে আমরা জানি কিনা যে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কজ এক্স কিভাবে হয়, সেটা আমরা জানি না। আমরা চেষ্টা করব আমাদের অনলাইন ক্লাসে আমরা যে নতুন পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব বিভিন্ন অধ্যায়ে, সেই জায়গায় আমরা বিস্তারিত A to Z বেসিক সহ বোঝাবো। তো তোমাদের সাথে যারা আছে বিস্তারিত জানতে চাও, তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারো। আবার আরেকটা কাজ করতে পারো, তোমাদের জুনিয়র যারা এবার আছে বা সামনেবার পরীক্ষা দেবে 2026 সালে অথবা 27 সালে পরীক্ষা দেবে, যারা সবে ইন্টারমিডিয়েটে উঠবে, তাদের তোমরা হচ্ছে এরকম ভাবে আমাদের ক্লাসগুলো সাজেস্ট করতে পারো। আমাদের ক্লাসে আমরা খুব ডিটেলসে বেসিক ধরে ধরে আমরা পড়ানোর চেষ্টা করব, বিশেষ করে ক্যালকুলাসের পার্টটা। আর অন্যান্য চ্যাপ্টার মোটামুটি সবাই একই রকম ভাবে পড়ায়, বাট ক্যালকুলাসের পার্টটা একটু ডিপ নলেজ আমাদের রাখতে হবে। এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, তো অন্তরীকরণ সংক্রান্ত আলোচনা এ পর্যন্তই ছিল। খুব বেশি একটা জিনিসপত্র হয়তো বা ধরবে না, তোমাকে কিছু জিনিসের অন্তরীকরণ করতে বলতে পারে। সেক স্কোয়ার সেক এক্স এর অন্তরীকরণ করলে কত হয়, তারপরে হচ্ছে ট্যান এক্স এর অন্তরীকরণ করলে কত হবে, এরকম কিছু ধরতে পারে। ওকে, আচ্ছা, তোমাকে এরকম বলতে পারে যে কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0 কেন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট ডাউন করো। কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0 কেন হয়। এখন তুমি এটার ব্যাখ্যা দুইভাবে দিতে পারো। তো কিরকম ব্যাখ্যা? কনস্ট্যান্ট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে, যেমন y = 5, এটা একটা কনস্ট্যান্ট। এখন x = 5 এটা কিন্তু না, এটা না, আমাদের y = লিখতে হবে সমীকরণটা। তাহলে এটা যদি আমরা অন্তরীকরণ করি, dy/dx, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ddx কত, 5। এখন এটাকে আমরা যে ব্যাখ্যাটা শিখে অভ্যস্ত, এই জায়গায় কিছু নাই মানে 1 আছে, 1 মানে x⁴। তাহলে অন্তরীকরণ থেকে আমরা কি শিখছিলাম, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। এটা আমরা শিখছিলাম, এই জন্য অন্তরীকরণ করলে 0 হয়। ওকে, এটা ম্যাথমেটিক্যাল আমাদের ইন্টারপ্রিটেশন, বাট এটার একটা ফিজিক্যাল মিনিং আছে। ফিজিক্যাল মিনিংটা আমি একটু বলি, যদিও এটা হয়তোবা ধরবে না, একটু হাই থট, হয়তোবা ধরবে না, বাট আমাদের কাজে লাগতে পারে। যেমন y = 5। এখন y = 5 বলতে y অক্ষ 5 ঘর যে একটা সরলরেখা, যদি এই সরলরেখাটা হয়, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কত? অবভিয়াসলি 0, অবভিয়াসলি 0। তার মানে এর অন্তরীকরণ করলে এর ঢাল যদি আমরা বের করি, dy/dx মানে তো ঢাল, এর ঢাল বের করলে সেটা কার সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল হলে তার ঢাল কত হয়ে যায়, 0 হয়ে যায়। বোঝা গেছে? আমার মনে হয় এই যে ছোটখাটো জিনিসগুলো আমরা একদম বেসিক থেকে শিখি না, আমরা একদম উপরে পড়ে যাই, আমাদের সেক্ষেত্রে ম্যাথমেটিক্স একটু কঠিন হয়ে যায়। আমরা ম্যাথমেটিক্সটাকে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যোগজীকরণ নিয়ে একটু কথা বলতে চাই। যোগজীকরণ অন্তরীকরণের মতোই প্রশ্ন জিজ্ঞাসা করবে, হয়তো কিছু সূত্র জিজ্ঞাসা করতে পারে। সূত্রগুলো মোটামুটি ভাবে পড়ে গেলেই হবে। যোগজীকরণ আসলে কি নির্দেশ করে এটা জিজ্ঞাসা করতে পারে। যোগজীকরণ আসলে যে কোনো একটা বক্ররেখা এক্স অক্ষের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে, এরকম উত্তর দিতে হবে আর কি। যোগজীকরণ মানে হচ্ছে আসলে ক্ষেত্রফল নির্ণয়, যে কোনো একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। এটা লিমিট দেওয়া থাকলে কত থেকে কত পর্যন্ত, যেমন 0 থেকে 5 দেওয়া আছে, এরকম, যেমন এরকম একটা রেখা দেওয়া আছে, কথার কথা এরকম একটা রেখা দেওয়া আছে। এখন এই রেখা এটা y = f(x), তাহলে যদি বলে যে এটার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তোমাকে যেটা করতে হবে, ধরো এই লিমিটের মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে 0 থেকে 5, এই লিমিটের মধ্যে, তখন তোমার যেটা হবে 0 থেকে 5 y/dx, y মানে f(x), বা যে সমীকরণটা দেওয়া থাকবে সেই জায়গায় সেটা লিখে দিবা, তো তাতে হয়ে যাবে। তো যোগজীকরণ, অন্তরীকরণ এগুলা থেকে খুব বেশি কঠিন কোশ্চেন করবে না। এগুলা থেকে যে কোশ্চেনগুলো করবো সূত্র রিলেটেড, মাথায় রাখো, সূত্র রিলেটেড কোশ্চেন করবে। আমরা এখন একটু সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। সেকেন্ড পেপারের প্রথম যে জিনিসটা আছে আমাদের সিলেবাসে 2025-এ, সেটা হচ্ছে জটিল সংখ্যা। এখন তোমাকে বললো যে একটা জটিল সংখ্যা লেখো, তখন তুমি একটা জটিল সংখ্যা কিভাবে লিখতে পারো? তুমি ইচ্ছা একটা জেনারেল কমপ্লেক্স নাম্বারও লিখতে পারো, অথবা একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বারও লিখতে পারো। যেরকম আমাদের বলে দিল z = আমরা লিখে ফেললাম x + i1, এরকম লিখতে পারি যদি আমাকে স্পেসিফিকভাবে না বলে। অনেক ক্ষেত্রে এরকম লিখলাম 3 + 4i, এরকম লিখি। তো এক্ষেত্রে এটা কি বের করতে বলতে পারে? এটার মডুলাস বের করতে বলতে পারে, এটার আর্গুমেন্ট বের করতে বলতে পারে। আরেকটা জিনিস এই জায়গা থেকে বের করতে বলতে পারে, অনেক সময় একটা সূত্র জিজ্ঞাসা করে, অয়লারের সূত্র। অয়লার্স
অয়লার্স ফর্মুলা। তো কিরকম, ই টু দি পাওয়ার আই থেটা ইজ ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা, আবার ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা ইজ ইকুয়াল টু কস থেটা মাইনাস আই সাইন থেটা। এইটা একটু মুখস্থ করে যাবা, অয়লারের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা অনেক ক্ষেত্রে আমাদের আনকমন, আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় স্কিপ করে যাই। এই জটিল সংখ্যার অনুবন্ধী বের করতে বলতে পারে, যেমন হচ্ছে জেড বার, এর অনুবন্ধী হচ্ছে জেড বার। জেড বার হচ্ছে কত, 3 - 4i। এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে জেড ইকুয়াল টু 4i - 3, এর অনুবন্ধী কত হবে? এখন তুমি বলে দিলে যে জেড বার ইকুয়াল টু 4i + 3। না, এটা কিন্তু সঠিক না। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এর চিহ্ন যা আছে তাই থাকবে, শুধুমাত্র অবাস্তব যে অংশটুকু আছে, অবাস্তব অংশের সামনের চিহ্নটুকু আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা প্লাস থাকলে মাইনাস করে দিতে, মাইনাস থাকলে প্লাস করে দিতে হবে। কথা বোঝা গেছে? জটিল সংখ্যা সংক্রান্ত আর সেরকম কোনো কিছু নাই। কিছু প্রপার্টি জিজ্ঞেস করতে বলতে পারে, যেটা বইয়ের সামনে দেওয়া আছে। তোমরা একটু আমরা যে বইটা পড়িয়েছিলাম আমাদের ক্লাসে, সেই বইটা একটু যতটুকু পারো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবো। আসলে দেখো, আমাকে এই 5 মার্ক পাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করা লাগবে। বাকি 17 মার্কস, ওই 3 মার্কস তো আমাদের রেডিমেড মার্কস, ওইটা আমরা এমনি পেয়ে যাবো হয়তোবা। আর বাকি 17 মার্কস যেটা আছে ওইটা আমাদের একটু লিখতে হবে। তো হলের পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হয় লিখতে পারবো, ওইটা নিয়ে খুব বেশি একটা পেইন হবে না। বাট এই 5 মার্কটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের যখন মার্কিং হয়, বিশেষ করে এই 20, আমরা 20-22-এর উপরে অনেক উঠতে পারি না, এটাও কিন্তু ভাইবার জন্য হয়। সো ভাইবাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, জটিল সংখ্যা সংক্রান্ত যদি মনে করো যে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের কিছু কোশ্চেন দেওয়া উচিত, যে কোশ্চেনগুলো আমরা একবার হয়তো বা পড়ে গেলে আমাদের কাজে লাগবে, সেই কোশ্চেনগুলো আমরা যখন এই ভিডিওটা আপলোড করছি, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে দেবো পিডিএফ আকারে, বা ছবি তুলে আমরা দিয়ে দেবো। তোমরা ওই জায়গা থেকে একটু কালেক্ট করে পড়ে নিবা। ওকে, তো এই জায়গায় আর সেরকম কিছু দেখছি না। যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন সংক্রান্ত মোটামুটি বেসিক আলোচনা করা হয়ে গেছে আমাদের। এরপরে আমাদের বহুপদী আসতে পারে, বহুপদী সংক্রান্ত কিছু জিনিসপত্র আমাদের জিজ্ঞাসা করতে বলতে পারে। তো খুবই সহজ হয় বহুপদীর ক্ষেত্রে। আমাদের বললে একটা দ্বিঘাত সমীকরণ লেখো, তুমি লিখে ফেললে x² + bx + c = 0, বললে দ্বিঘাত সমীকরণের সমাধান কি। এখন এই দ্বিঘাত সমীকরণ আমরা মিডল ফ্যাক্টর পদ্ধতিতে সমাধান করতে পারি। ধর আচার্য মেথড একটা আছে, x = -b + √b² - 4ac/2a, এই ফর্মুলে সলভ করতে পারি। তোমাকে বললো যে b² - 4ac এটা আসলে কি, তুমি তখন বলবে এটা হচ্ছে নিশ্চয়ক। তো নিশ্চয়ক কি করে, কোন একটা মূলের প্রকৃতি নির্দেশ করে যে একটা মূল কিরকম হবে। যদি নিশ্চয়কের মান 0 হয় তাহলে মূলগুলো বাস্তব এবং সমান, নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে মূলগুলো বাস্তব এবং অসমান, এবং নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলগুলো অবাস্তব এবং অসমান। এই কন্ডিশনটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বললো যে একটা বহুপদী সমীকরণ, ধরো n ঘাত বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ আছে, ax⁴n + bx⁴n - 1, এরকম ডট দিয়ে বললো 0 = 0। এক্ষেত্রে x এর কয়টা মান পাওয়া যেতে পারে, তাহলে n সংখ্যক, অর্থাৎ পাওয়ার যতগুলা থাকবে আমাদের সমীকরণের সমাধানও কিন্তু ততগুলাই হবে। এই যে ax এর সর্বোচ্চ পাওয়ার যেটা, ওটা কিন্তু আমাদের সমীকরণের সমাধান সংখ্যা। ওকে, এছাড়াও কিছু মেথড আছে, নিউটন-রাফসন মেথড। এই নিউটন-রাফসন মেথডস আমরা পড়িনি, আমরা সাধারণত ইন্টারমিডিয়েট অনেকটা স্কিপ করে যাই। তো আমার মনে হয় না এটা থেকে খুব বেশি কোশ্চেন হবে, হয়তো বা জিজ্ঞাসা করবে না। তারপর বাইসেকশন মেথড আছে, বাইসেকশন মেথডও লাগবে না। আচ্ছা, কনিক থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটু এরকম বলতে পারে যে হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তো আমি এই জিনিসগুলো একটু লিখে দেব। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা is less than 1, আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা is greater than 1। ওকে, তো এখন অনেক ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করলো বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তুমি বলতে পারলে না। আচ্ছা, তোমরা কারা কারা বৃত্তের উৎকেন্দ্রিকতা জানো এটা একটু আমাদের বলবা। বৃত্তের সরলরেখার এই সবগুলো কিন্তু কণিকের অংশ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, মানে জ্যামিতির যত পার্ট আছে আমাদের, এই 3টা, তারপর সরলরেখা, বৃত্ত, এরা সবাই কিন্তু আমাদের কণিকেরই অংশ। ওইটা সেপারেট হয়ে গেছে, আমরা ফার্স্ট পেপারে আলোচনা করি, কণিকের ভেতরে আমরা এই 3টা নিয়ে আসি, বাট ওদেরও উৎকেন্দ্রিকতা আছে। এরপরে আমাকে চিত্র আঁকতে বলতে পারে। একটা পরাবৃত্তের সমীকরণ তোমাকে বললে একটি পরাবৃত্তের সমীকরণ লেখো, তখন তুমি কি করবে, একটা পরাবৃত্তের সমীকরণ লিখবে। আমি খুব
সব ধরনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করছি না। আমি যে প্রবলেমগুলো আমাদের বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা অনেক সময় স্কিপ করে যাই, সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। ওকে, তো তোমাকে বললো যে y-1 তারপর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2। বললো এটা কিসের সমীকরণ? কারণ তুমি জানো যে এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। এখন বললে চিত্র আঁকো। তাহলে চিত্র আঁকতে গেলে প্রথমে তোমাকে শীর্ষবিন্দু বের করতে হবে। তাহলে শীর্ষবিন্দু কত হবে? যারা আমার ক্লাস করেছে এর আগে তারা সবাই মোটামুটি বলতে পারবে শীর্ষবিন্দু হচ্ছে 2,1। এই এক্স এর সাথে যে জিনিসটা থাকবে প্লাস বা মাইনাস আকারে, যদি প্লাস আকারে থাকে তাহলে -2 হয়ে যেত, যদি এক্স প্লাস 2 হতো তখন হয়ে যেত -2। এই জায়গায় যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হয়ে যেত উৎকেন্দ্রিক আমাদের শীর্ষবিন্দুর ক্ষেত্রে। এটা কত আছে? x-2। তাহলে আমাদের শীর্ষবিন্দু হবে 2,1। তাহলে এইদিকে হচ্ছে 2 একক যাবো, এইদিকে হচ্ছে 1 একক যাবো, যে এই জায়গাটি বিন্দু মার্কিং করবো। এবার দেখবো আমরা স্কোয়ার নেই কার উপরে, স্কোয়ার নেই কিন্তু এক্স এর উপর। তাহলে এই পরাবৃত্তটা আমাদের এক্স অক্ষ বরাবর হা করে থাকবে, এরকম এরকম। বোঝা গেছে? এখন যদি সামনে মাইনাস থাকতো তখন কিন্তু চিত্রটা ঠিক 180 ডিগ্রি কোণে ঘুরে যেত, এরকম হয়ে যেত। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা প্লাস বা মাইনাসের উপরে আমাদের ডিপেন্ড করবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রসেসটা আমি একটু বলে দিই। প্রথমে আমাদের শীর্ষবিন্দু বের করা লাগবে, প্রথমে শীর্ষবিন্দু বের করা লাগবে। পরে যার উপরে স্কোয়ার নেই পরাবৃত্তটা তার দিকে হা করে থাকবে। তাহলে স্কোয়ার ছিল না কার উপরে? স্কোয়ার ছিল না এক্স এর উপরে, এই জন্য পরাবৃত্ত হা করে থাকবে কোন দিকে? এক্স অক্ষের দিকে। প্লাস থাকলে প্লাসের দিকে যাবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। আর যদি মাইনাস থাকে তাহলে এটা ঘুরে ঋণাত্মক দিকে চলে আসবে। আমার মনে হয় কথা ক্লিয়ার। আমি এবার আর একটা একটু আঁকবো, যেমন হচ্ছে x-2 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা 4 দিলাম না, 4 দিলেও যা না দিলেও তাই, সমীকরণ পরাবৃত্তেরই থেকে যাবে। y+5 এরকম বললাম। তো এখন এটা যদি আমরা চিত্র আঁকার চেষ্টা করি তাহলে এক্স এর ভ্যালু কত? 2। এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করলে 2 আসবে। তাহলে এদিকে যাবে 2 ঘর, আর এটা কত? ওয়াই এর সাথে +5 আছে, তাহলে ঋণাত্মক দিবি মানে -5 হয়ে যাবে। তাহলে কত হবে? 5 ঘর যাবে। এই জায়গায় হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। স্কোয়ার নেই কার উপরে? ওয়াই এর উপরে। তাহলে এই পরাবৃত্তটা আমাদের মুখ করে থাকবে হচ্ছে ওয়াই অক্ষের দিকে। এখন এর সামনে প্লাস আছে, তাই আমাদের পরাবৃত্তটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে মুখ করে আছে। যদি মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক দিকে মুখ করতে, এই দিকে হয়ে যেত। কথা বোঝা গেছে? তাই চিত্র আঁকা লাগতে পারে আমাদের অনেক ক্ষেত্রে। আর আমরা তো উপবৃত্তের সমীকরণ মোটামুটি ভাবে জানি, x² / a² + y² / b² = 1। x² y² সম্বলিত যদি কোনো পদ থাকে সেক্ষেত্রে তাদের সহগ যদি সমান না থাকে, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে তারা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আমি কথাটা আবার বলছি, x² y² সম্বলিত পদ থাকবে এবং তাদের মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, সহগ সমান হবে না, সহগ সমান হবে না, তাহলে সেটা কি হয়ে যাবে? উপবৃত্তের সমীকরণ। আর যদি x² y² সম্বলিত পদ থাকে, মাঝখানে মাইনাস থাকে, সহগ সমান না থাকে, থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা, তো কণিক নিয়ে আমাদের মোটামুটি এই আলোচনা ছিল। এরপরে আসি আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে ওই একই কথা বলতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির মতো সূত্র জিজ্ঞাসা করতে বলতে পারে, সূত্র জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে আমরা সূত্রগুলো একটু ভালো মতো পড়ে যাব। এরপর আমাদের আসতে পারে হচ্ছে স্থিতিবিদ্যার কিছু প্রবলেম। যেমন স্থিতিবিদ্যায় তোমাকে বলতে পারে হচ্ছে সামন্তরিক সূত্রটি বলো। তাহলে আমরা সামন্তরিক সূত্র কিন্তু ফিজিক্সে পড়ছিলাম। তো ফিজিক্সে এরকম ছিল যে কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি বল নির্দেশ করলে উক্ত সামন্তরিকের কর্ণ দ্বারা বলদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটা আমরা মুখস্থ করে ফেলছিলাম, এটা আবার একটু আমরা সুন্দর করে মুখস্থ করে যাব। আর তোমাকে সূত্র জিজ্ঞাসা করতে পারে লব্ধি নির্ণয়ের সূত্র কি, তুমি r = √p² + q² + 2pq cos α, তো তোমাকে মতো এরকম বলে দিবা। তোমাকে বললো লব্ধির দিক নির্ণয়ের সূত্র কি, তখন তুমি বললে tan θ